একটা চক্রান্ত এবং জামাতকে সময় দেওয়ার জন্য এই চক্রান্ত, এবং এটার জন্য আসলে যথেষ্ট আলোচনায় সময় ব্যয় হয়েছে, জামাত সময় পেয়েছে প্রস্তুত হওয়ার জন্য। আপনার মন্তব্য শুনি। না, আমি ওনার সব কথাই দ্বিমত করি না, আবার সব কথা গ্রহণও করি না। দীপু ভাই আমাদের বড় ভাই, সাংবাদিকতা জগতে সম্মানীয় ব্যক্তি। চক্রান্ত যে ছিল দীর্ঘায়িত করা, এ ব্যাপারে আমিও একমত, কিন্তু ওনার সঙ্গে আরও একমত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক পরিস্থিতির দিকে মনোযোগ দেওয়া উচিত ছিল। পুরো জুলাইয়ের গণঅভ্যুত্থানের শক্তি ব্যস্ত হয়ে গেল একটা বিষয়ের উপরে, সাংবিধানিক এবং আইনগত সংস্কারের পরে, প্রাতিষ্ঠানিক সংস্কারের পরে। এইটাতে আমি ওনার দ্বিমত করি না, কিন্তু এইটা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ জুলাই সনদ। এই জন্য যে আপনি খেয়াল করবেন, আমরা তত্ত্বাবধায়ক সরকার 90 সালের পরে আমরা তত্ত্বাবধায়ক সরকার আমাদের কাঠামোতে ছিল না। আমরা অন্তর্বর্তীকালীন সরকার নাম দিয়ে একটা তত্ত্বাবধায়ক চালু করেছিলাম, এবং পরপর 3টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল। তারপরে আপনার 1/11-এর পর পুরো নির্বাচনী কাঠামোটাই ধ্বংস হয়ে গেল। ফলে এটা নিয়ে আমরা কিন্তু সমগ্র জাতি ব্যস্ত ছিলাম। ফলে এটাকে আপনি একদম গুরুত্বহীন করা যাবে না। ফলে জুলাই সনদের একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, জুলাই সনদের 1 নম্বরে যেটা হা না ভোট দিলেন আপনি, তার 1 নম্বরে তত্ত্বাবধায়ক সরকার এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের ব্যাপারে প্রস্তাব আছে। আপনি খেয়াল করবেন যে বাংলাদেশে যখন যে দল ক্ষমতায় যায়, সে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান দখল করে ফেলে। আমি বেশি দূর যাব না, একটা উদাহরণ দেই। আমাদের যে পাবলিক সার্ভিস কমিশন, আপনি কয়েকজন মন্ত্রী ছিলেন, এসটি ইমাম, আরেকজন মন্ত্রী ছিলেন, নাম ভুলে গেছি এই মুহূর্তে, দুইজন তারা বলতেন যে ছাত্রলীগের আবার পরীক্ষা দিতে হবে কেন? ছাত্রলীগরা খালি অংশ নেবে, তারপরে তারা পাশ করবে, এবং শেষ দিকে তাই হয়েছে। বাংলাদেশের সমস্ত চাকরি হয় টাকা দিয়ে হয়েছে, না ছাত্রলীগ যুবলীগ দিয়ে হয়েছে, এবং যদি কেউ উত্তীর্ণ হয় পরীক্ষা দিয়া মেধাবী, তাহলে পুলিশ ক্লিয়ারেন্সে গিয়ে তার নাম বাদ গেছে। ফলে আমাদের যে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো খুব গুরুত্বপূর্ণ। আমাদের দুর্নীতি কমিশন, আমার দুর্নীতি বা মোস্তফা ফরিজের দুর্নীতি বিচার করার জন্য দুর্নীতি কমিশন না, বুঝতে পারছেন? দুর্নীতি কমিশন ছাড়া পৃথিবীর আইডিয়া হলো সাংবাদিকের বিরুদ্ধে না, কিন্তু সাধারণ মানুষের না। দুর্নীতি কমিশন গঠিত হয়েছে, আইডিয়া হচ্ছে সরকারের দুর্নীতি বন্ধ করার জন্য। কারণ রাষ্ট্রে যারা সরকার চালায় তারা রাষ্ট্রের দুর্নীতি করে। ফলে দুর্নীতি কমিশন যদি একটা সরকারের আজ্ঞাবহ হয়, আপনি এই জন্য দেখলেন বাংলাদেশে কখনোই কোন সরকার ক্ষমতা থাকা অবস্থায় তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয় না। এইবার কিন্তু কিছু হয়েছে, যেমন একজন সিটি কর্পোরেশনের মেয়রের বিরুদ্ধে, প্রশাসকের বিরুদ্ধে, আরো অনেকের বিরুদ্ধেই হয়েছে, এবং আরো অনেকের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়াধীন। ওকে, তাহলে আমাদের যে আলোচনাটা ছিল সেটা হচ্ছে যে যে প্রশ্নটি ছিল আর কি, যেটা মুস্তাফিজ দীপু বলেছেন, যেটা আসলে সময় ক্ষেপণের জন্য করা হয়েছে এবং এটা চক্রান্ত ছিল। আপনি পুরোপুরি আমি এই বিষয়ে কি আরেকটু বলতে পারবো না পরে বলবো? না, বলতে পারেন আপনি, খুব সংক্ষেপে যদি কিছু add করতে আমি দেখেন, যেটা যে সংকটটা আমাদের সামনে আসছে একটু খোলাখুলি বলে নিই। প্রথমত হচ্ছে আমাদের ঐক্যমত কমিশনের প্রধান, মানে দায়িত্বপ্রাপ্ত প্রধান তো ডক্টর ইউনূস, কিন্তু মূলত কার্যক্ষেত্রে হলো ডক্টর আলী রিয়াজ। উনি একটা সংবাদ সম্মেলন শেষে করে গেলেন, তাতে উনি বললেন যে সংসদ সচিবের 2টি শপথ নিতে হবে, যেটা নিয়ে আমাদের সংকটের শুরু হবে কালকে থেকে। এবং সংসদ সচিবালয় এই সরকারের যে কর্মসূচি, সে কার্যসূচি, সেই কার্যসূচি অনুযায়ী তারা 2টি শপথের আয়োজন করেছে। একটা হলো জাতীয় সংসদের শপথ, আর একটা হলো আপনার সাংবিধানিক পরিষদের শপথ, এবং এটা গণভোটে অনুমোদিত হয়েছে এবং জুলাই সনদে আছে। যদিও জুলাই সনদে কিছু কিছু অংশের দ্বিমত আছে। এখন প্রশ্ন হলো, যারা এটা করেছে খুব তাড়াহুড়া করে করেছে, অথবা সংবিধান সম্পর্কে ধারণা কিছুটা ঘাটতি আছে। আমি একটা বলি, আপনি এখানে সংবিধান থাকলে আপনি তফসিলে যাবেন,
তফসিলে যত সাংবিধানিক প্রতিষ্ঠান হয় তার শপথ লেখা আছে, কি শপথটা নিবে। যেমন মন্ত্রীরা দুটি শপথ নেন, একটা হচ্ছে সংবিধান রক্ষার শপথ, একটা গোপনীয়তার শপথ। সংসদ সদস্যরা কি শপথ নেবেন এটা বলা আছে তফসিলে। এখন এই যে আপনার সাংবিধানিক পরিষদের, তার শপথ তো আমাদের সংবিধানে নাই। তারপরে এদের শপথ, এই যে একটা সংকট তৈরি হয়েছে, এবং আমাদের এই এখনো সংবিধানের মধ্যে এটা অন্তর্ভুক্ত হয় না, একটা অধ্যাদেশ জারি করে করছে। এখন আপনি খেয়াল করবেন, এই সরকার কিন্তু ডক্টর ইউনূস বঙ্গবন্ধুকে শপথ দিচ্ছে কার কাছে? শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কাছে। এই সরকারও কিন্তু স্থান পরিবর্তন করেছে, কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু সাহেব প্রেসিডেন্ট হিসাবে আছে। কেন আছে? এবং এই সরকারের কিছু কিছু সংবিধানের ব্যত্যয় ঘটলো। এই সরকার ব্যর্থ করছে নির্বাচনের প্রশ্নে, আর আরো কিছু কিছু ঘাটতি আছে। এই ঘাটতি আদালতের দৃষ্টিতে মার্জনীয় জাতীয় প্রয়োজনে, কিন্তু এই সরকার কিন্তু সংবিধান অনুসরণ করে সরকার। ফলে এখন যে এই প্রশ্ন উঠছে, এগুলো মৌলিক প্রশ্ন। আর একটা মৌলিক প্রশ্ন আছে যে আমি আমার ইশতেহার অনুযায়ী জনগণের অভিমত নিছি, জনগণ যদি আমার 2/3 ক্ষমতা দেয়, তাহলে সংবিধান সংশোধন ক্ষমতা আমাকে দিল, ফলে আমি আমার ইশতেহার বাস্তবায়ন করব।